হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইটি পড়াবো। সেখান থেকে আমি জলবায়ু অঞ্চল শুরু করেছিলাম। তো আজকে দেখো আমি জলবায়ু অঞ্চলের শেষ চ্যাপ্টার যেটা আছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তো সেটি আমি তোমাদেরকে আজকে পড়াবো এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় সেগুলো নিয়েও আলোচনা করব। তো চলো শুরু করি। শীতল জলবায়ুর মধ্যে পড়ছে দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল জলবায়ু হলো তুন্দ্রা জলবায়ু। তাহলে তুন্দ্রা জলবায়ু কোথায় দেখা যায়? সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের জলবায়ু শীতল জলবায়ুটা হলো না তুন্দ্রা জলবায়ু। তাহলে তুন্দ্রা জলবায়ু দেখা যায় হচ্ছে আমার সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলে। গ্রীষ্মকালে বরফ গলে এই জলবায়ুর অঞ্চলে কিছু শৈবাল জন্মায়, অর্থাৎ শ্যাওলা জাতীয় কিছু ঘাস জন্মায়। এই শৈবালের নাম থেকেই তুন্দ্রা জলবায়ুর নামকরণ হয়েছে। তাহলে এই জলবায়ুর নাম তুন্দ্রা কেন হয়েছে না, গ্রীষ্মকালে এই অঞ্চলে বরফ, যে তুন্দ্রা অঞ্চলে যে বরফ থাকে সেই বরফটা গ্রীষ্মকালে কি হয়, গলে যায়। গলে গিয়ে সেটা জল হয়ে যায়, সেই জলের মধ্যে কিছু শৈবাল জন্মায়, আর সেই শৈবালের নাম থেকে কি হয়েছে না তুন্দ্রা নামকরণটা হয়েছে। দেখো এখানে বলেছে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশ, অর্থাৎ 60 ডিগ্রি থেকে এই অবধি হচ্ছে আমার, এই 60 ডিগ্রি থেকে ধরলাম আমি 80 ডিগ্রি, এই অবধি হচ্ছে আমার সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল, আর এদিকে হচ্ছে আমার কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল। তা এই অঞ্চলগুলোর মধ্যে আমার তুন্দ্রা জলবায়ুটা দেখা যায়। দেখো এখানে লেখা রয়েছে কুমেরু বৃত্ত, দেখো এই দেখো কুমেরু বৃত্ত অর্থাৎ এই পর্যন্ত এই অঞ্চলটাই এখানে দেখা যায়। আর এইদিকে হচ্ছে এই যে সুমেরু বৃত্ত, এই যে সুমেরু বৃত্ত লেখা রয়েছে এই পর্যন্ত। তাহলে এই যে এই অংশটা, এই অংশে যে সমস্ত দেশগুলি রয়েছে সেখানে আমাদের তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। তো দেখো সুমেরু বৃত্ত অবস্থানটা কি বলছে, সুমেরু বৃত্ত কুমেরু বৃত্তর নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ, আলাস্কা, ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল অংশ এবং এশিয়ার সাইবেরিয়ার তুন্দ্রা জলবায়ু দেখা যায়। এশিয়ার মহাদেশের হচ্ছে সাইবেরিয়ায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়, অর্থাৎ এই যে সবুজ কালারের মার্ক করা রয়েছে, তো এইগুলো হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলেও এই জলবায়ু দেখা যায়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ বলতে কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এবার দেখো বলছে জলবায়ুর বৈশিষ্ট্য কি বলছে, স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল আর দীর্ঘস্থায়ী হিম শীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তাহলে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যটা কি না, স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল, অর্থাৎ গ্রীষ্মকালটা কি বলছে শীতল এবং সেটা খুব স্বল্পস্থায়ী অর্থাৎ বেশি দিন স্থায়ী হয় না। আর দীর্ঘস্থায়ী হিম শীতল শীতকাল, অর্থাৎ দীর্ঘস্থায়ী হিম শীতল মানে হচ্ছে সেখানে সবসময় বরফ থাকে শীতকালটা, তা সেই জন্য এটাকে হচ্ছে কি হিম শীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এবং সেখানে শীতকালীন জলবায়ুটা কীরকম থাকে বলছে দেখো, বছরের অধিকাংশ সময় অর্থাৎ 8 থেকে 9 মাস, অর্থাৎ 12 মাসের মধ্যে 8 থেকে 9 মাসই থাকে শীতকাল। এই সময় তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়। সাইবেরিয়ার ভারখয়ানক্স অর্থাৎ উত্তর গোলার্ধের শীতলতম স্থান, উত্তর গোলার্ধের শীতলতম স্থান কি, সাইবেরিয়ার ভারখয়ানক্স। এখানে জানুয়ারি মাসে গড়ে তাপমাত্রা থাকে কত, -50 ডিগ্রি 50.6 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে -50.6 ডিগ্রি মানে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে ঠান্ডা, অর্থাৎ ভয়ঙ্কর শীত। ভয়ঙ্কর শীতে সমস্ত অঞ্চল তুষারে ঢাকা পড়ে যায়, মাঝে মাঝে তুষারপাত তুষার ঝড়ও চলতে থাকে। এই সময় কি বলছে দেখো, এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না, এতই শীতকাল মানে এতই প্রচণ্ড শীত থাকে যে সূর্যকে মাঝে মাঝে আকাশে দেখা যায় না। একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2 থেকে 3 ঘন্টার জন্য একটা ম্লান রংধনুর মতন আলোর ছটা দেখা যায়, যাকে সুমেরু প্রভা ও কুমেরু প্রভা বলা হয়। সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা আর কুমেরু অঞ্চলে সেটাকে কুমেরু প্রভা বলা হয়। তাহলে সুমেরু প্রভা কুমেরু প্রভা কাকে বলছে না, সাইবেরিয়ার ভারখয়ানক্সে জানুয়ারি মাসের গড় তাপমাত্রা থাকে -50.6 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই ভয়ঙ্কর শীতে সেই সময় এই অঞ্চলে কি হয়, আকাশে সূর্যকে প্রায় দেখা যায় না, একটানা অন্ধকার থাকে এবং অন্ধকার রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য একটা ম্লান রংধনুর ছটা দেখা যায়, সেটাকেই সুমেরু অঞ্চলে বলছে সুমেরু প্রভা আর কুমেরু অঞ্চলে বলছে সেটাকে কুমেরু প্রভা। এবার দেখো বলছে গ্রীষ্মকালীন জলবায়ু, এই সুমেরু প্রভা আর কুমেরু প্রভা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার গ্রীষ্মকালীন জলবায়ু কি বলছে দেখো, 2 সপ্তাহ ব্যাপী বসন্তের পর, অর্থাৎ বসন্তকালটা 2 সপ্তাহ ধরে চলে, সেই বসন্তকালের পর তুন্দ্রা অঞ্চলে 2 থেকে 3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। আগেই বলেছে যে গ্রীষ্মকাল কিন্তু ওখানে স্বল্পস্থায়ী। এই সময় গড় তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। এই সময় আবার কি বলছে, সূর্য অস্ত যায় না, প্রায় খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকলেও তির্যক সূর্যরশ্মির জন্য উষ্ণতা বেশি পড়তে পারে না। তাহলে একটানা আবার কি হয়, তখন 22 থেকে 23 ঘন্টায় দিনের বেলা থাকে। আমাদের এখানে
12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়, কিন্তু ওখানে আবার তা না। যখন গ্রীষ্মকাল আসে, স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল, সেই সময় আবার কি বলছে, সূর্য প্রায় অস্তই যায় না, খুব অল্প সময়ের জন্য যায়। তখন সেখানে 22 থেকে 23 ঘন্টায় কি হয়, দিনের বেলা থাকে এবং সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ার জন্য উষ্ণতাটা কিন্তু কম থাকে। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর ও আশেপাশের অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও তখন আকাশে কি হয়, সূর্য দেখা যায়। এই অঞ্চলকে তাই নিশীথ সূর্যের দেশ বলা হয়। তাহলে নিশীথ সূর্যের দেশ কাকে বলছে না, নরওয়ের উত্তরের হ্যামারফেস্ট বন্দরকে। অক্ষাংশটা কত, অর্থাৎ হ্যামারফেস্ট বন্দরের অক্ষাংশগত অবস্থানটা দেখো 70 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে, এবং তার আশেপাশের অঞ্চলে কি হয়, গভীর রাতেও সূর্যকে দেখা যায়। অর্থাৎ যেহেতু সূর্য প্রায় অস্ত যায় না, সেই জন্য এখানে গভীর রাতেও সূর্যকে দেখা যায়, তাই এটাকে বলছি কি নিশীথ সূর্যের দেশ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রীষ্মকালে আকাশে কুয়াশায় ঢেকে থাকে। তাহলে গ্রীষ্মকালে আকাশ কিসে ঢাকা থেকে, কুয়াশায়। আর বৃষ্টিপাত কত হয়, 20 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টি হয়। তাহলে এই গেল আমাদের জলবায়ু বৈশিষ্ট্য। এবার দেখো বলছে জীব বৈচিত্র্য। স্বাভাবিক উদ্ভিদ বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় এই অঞ্চলে কিন্তু কোনো বড় গাছ জন্মাতে পারে না। যেহেতু সারা বছর সব সময় বরফ থাকে, অর্থাৎ হিমাঙ্কের নিচে থাকলে সেখানে কিন্তু বরফ থাকছে, সেই জন্য এখানে কোনো বড় গাছ জন্মাতে পারে না। এখানে সবসময় দেখো লাইকেন, মস, ফুল, এই সমস্ত জাতীয় গাছগুলো সেখানে জন্মায়। এবার দেখো বলছে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রার মধ্যে দেখো অধিবাসীদের জীবনযাত্রা কি বলছে না, অত্যন্ত প্রতিকূল জলবায়ু। সেখানে কি বাস করার পক্ষে কিন্তু জলবায়ুটা প্রতিকূল, অর্থাৎ ভালো না। অত্যন্ত প্রতিকূল জলবায়ু, কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা অঞ্চলে জনবিরল, অর্থাৎ জনবসতি প্রায় নেই বললেই চলে। একমাত্র আদিম অধিবাসীরাই প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে এখানে বসবাস করে। অর্থাৎ আদিম অধিবাসীরা, যারা প্রাচীনকাল আদিম যুগ থেকে রয়েছে, তারাই একমাত্র ওখানে সেই প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে রয়েছে বা ওখানে বসবাস করছে। দেখো বলছে গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কার উত্তরাংশে এস্কিমো, রেড ইন্ডিয়ান, ইউরেশিয়ায়, সাইবেরিয়ায় স্যামোয়েদ, ইয়াকুত, আর ল্যাপল্যান্ডের ল্যাপ, ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ বসবাস করে। তাহলে এই একটা অঞ্চলে এক এক রকমের উপজাতির লোক বাস করে। এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করে মনে রাখতে হবে যে গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কার উত্তরাংশে কোন উপজাতিটা, অর্থাৎ এস্কিমো, রেড ইন্ডিয়ান, আর ইউরেশিয়ার সাইবেরিয়ায় স্যামোয়েদ, ইয়াকুত, আর ল্যাপল্যান্ডের ল্যাপ, ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ বসবাস করে। তীব্র শীতে কৃষিকাজ ওখানে হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে। শীতকালে একরকম গোলাকার বরফের ঘরে, ইগলু যাকে বলে, তাহলে বরফের যে ঘর তাকে ইগলু বলা হয়, সেই ঘরে বাস করে। আর গ্রীষ্মকালে আবার বরফ গলে গেলে কি করে, শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে, অর্থাৎ তাকে বলে টিউপিক, সেখানে তারা বাস করে। অর্থাৎ শীতকালে যখন বরফ থাকে সেখানে বরফের এক প্রকার গোলাকার ঘরে বাস করে, যেটাকে বলে ইগলু। এবার গ্রীষ্মকালে আসলে কি হয়, সেই সামান বরফগুলো কি হয়, গলে যায়, তখন তো তাহলে বরফের ঘরে আর থাকছে না, তখন তারা কি করে, সেখানে যে শিল মাছ পাওয়া যায় সেই শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে থাকে, যাকে বলা হচ্ছে কি টিউপিক। যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন স্লেজ গাড়ি আর জলে শিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে। তাহলে তারা কি করে যাতায়াত করার জন্য, চারিদিকে তো শুধু বরফ আর বরফ, তাই তো সেই বরফের মধ্যে দিয়ে তাদেরকে চলাফেরা করতে হয়, তাই সেখানে বরফের ওপরে চলাফেরা করার জন্য চাকাহীন গাড়ি থাকে, যেটাকে বলে স্লেজ গাড়ি। আর জলে যাতায়াত করার জন্য জলপথে সেখানে শিল মাছের চামড়া দিয়ে তৈরি কায়াক, সেটা হচ্ছে নৌকা, সেই নৌকা তারা ব্যবহার করে। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষা সূঁচ তৈরি করে। খাদ্যের জন্য শিল, ভালুক, বলগা হরিণ, মেরু শিয়াল শিকার করে আর সমুদ্রের মাছ ধরে। হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। তাহলে ওখানকার মানুষ এইভাবে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে এই সমস্ত খাবারগুলো সংগ্রহ করে তারা খায় আর বেঁচে থাকে। এবার দেখো বলছে সাম্প্রতিক পরিবর্তন। বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গিয়েছে, যেমন স্পিটসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন ও আলাস্কায় সোনা, খনিজ তেল। তাহলে এগুলো কিন্তু আগে পাওয়া যেত না, কিন্তু বর্তমানে বেশ কিছু বছর ধরে এগুলোর সন্ধান পাওয়া গেছে। সেগুলো কি কি, স্পিটসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলের আকরিক লোহা, ইউক্রেন, আলাস্কায় সোনা, খনিজ তেল। ফলে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। এগুলো পাওয়ার ফলে কি হচ্ছে, শিল্প তখন ওখানে গড়ে উঠেছে। রেলপথ ও জলপথ এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বাড়িয়েছে। আর রেলপথ ও জলপথ তৈরি হয়েছে, সেটার সঙ্গে কি হচ্ছে, বাইরের যে সমস্ত দেশ রয়েছে তার সাথে যোগাযোগ বাড়ছে। কারণ কি, যেহেতু শিল্প গড়ে উঠছে, শিল্প গড়ে উঠলে কি হবে, বিভিন্ন দেশের সাথে তাদের যোগাযোগটা বাড়বে। সাইবেরিয়ার মারমিনস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। কিছু অঞ্চলকে বরফ মুক্ত করে অথবা গ্রিন হাউসে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে। তাহলে কিছু কিছু অঞ্চল আবার কি হচ্ছে, বরফ মুক্ত করা হচ্ছে বা গ্রিন হাউস পদ্ধতিতে সেখানে চাষবাস করা হচ্ছে। অধিবাসীরা পশুর লোম, চামড়ার বিনিময়ে চা, কফি, তামাক, অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে।
সেখানে যারা বাস করে তারা কি করছে, সেখানকার পশুর লোম চামড়া বিক্রি করছে, সেগুলোর বিনিময়ে তারা চা, কফি, তামাক আর অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য বাইরের দেশ থেকে তারা আমদানি করছে। বর্তমানে এই অঞ্চলের প্রভূত উন্নতি ঘটছে এবং অধিবাসীরাও ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রা অভ্যস্ত হয়ে উঠছে। আধুনিক যে জীবনযাত্রা সেগুলো এখানে ছিল না, তাহলে সেইগুলি বর্তমানে কি করছে, তারা সেই আধুনিক জীবনযাত্রার সঙ্গে তারা অভ্যস্ত হয়ে উঠছে। তো দেখো এখানে কিছু ছবি দিয়েছে, দেখো এখানে স্লেজ গাড়ি, এ দেখো শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুত, তাকে বলছে টিউপি। এই যে জনবসতি, আলাস্কার জনবসতি, যে স্নো মোবাইল, এখানে এই যে বরফের ওপরে যে গাড়িটা চলছে চাকাবিহীন, এই যে স্লেজ গাড়ি, এগুলো বিভিন্ন। আর এখানে বর্তমানে শিল্প গড়ে উঠছে, তার এগুলো সব ছবি দিয়েছে। তো এবার আমাদের এই তুন্দ্রা জলবায়ু এখানে শেষ হলো। তো চলো দেখে নিই এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে। দেখো 1 নম্বরে বলছে তুন্দ্রা জলবায়ু কাকে বলে। আমি উত্তরগুলো আজকে লিখে দিয়েছি। সুমেরু ও মেরুবৃত্ত অঞ্চলের যে বিশেষ ধরনের শীতল জলবায়ু বিরাজ করে তাকে বলছে তুন্দ্রা জলবায়ু। তাহলে নাম্বার 2, এই জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো। সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ, আলাস্কা, ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল অংশ ও এশিয়ার সাইবেরিয়ায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়। এছাড়াও কিনা দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলেও এই জলবায়ু দেখা যায়, অর্থাৎ এটা জলবায়ুর অঞ্চলের অবস্থানটা। এবার দেখো বলছে এই জলবায়ুর নাম তুন্দ্রা কেন। পড়ালাম প্রথমেই যে গ্রীষ্মকালে বরফ গলে এই জলবায়ু অঞ্চলে কিছু শৈবাল জন্মায়, এই শৈবালের নাম থেকেই তুন্দ্রা জলবায়ুর নামকরণ হয়। তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যটি কি না, স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল আর দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নাম্বার 5, তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, অথবা তুন্দ্রা জলবায়ু অঞ্চলের জলবায়ু সম্পর্কে যা জানো লেখো। এটা একটা বড় কোশ্চেন, যে জলবায়ুর বৈশিষ্ট্য হলে তখন তোমাদেরকে শীতকালীন জলবায়ু আর গ্রীষ্মকালটা সম্পর্কে লিখতে হবে। নাম্বার 6 দেখো, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা বলতে কি বোঝো। সাইবেরিয়ার ভারখয়ানক্সে জানুয়ারি মাসের প্রচণ্ড শীতে মাঝে মাঝে তুষারপাত ও তুষারঝড় চলতে থাকে। এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না। একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2 থেকে 3 ঘন্টার জন্য যে ম্লান রংধনুর মতো আলোর ছটা দেখা যায় তাকে সুমেরুবৃত্ত প্রদেশে সুমেরুপ্রভা আর কুমেরুবৃত্ত প্রদেশে কুমেরুপ্রভা বলা হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে, সেই বুঝে তোমরা কিন্তু রেডি করে রাখবে। নাম্বার 7, নিশীথ সূর্যের দেশ কাকে বলে ও কেন। দেখো নরওয়ের উত্তরে অবস্থিত হ্যামারফেস্ট বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলে। কেন বলে, এই অঞ্চলটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অবস্থিত হয়। এই অঞ্চল ও তার আশেপাশের অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায়, তাই এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়। তারপরে দেখো বলছি এই জলবায়ু অঞ্চলে বড় বড় গাছ জন্মাতে পারে না কেন। বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় এই অঞ্চলে বড় বড় গাছ জন্মাতে পারে না। এই জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে জানানো লেখো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বর্তমানে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের যে পরিবর্তন হয়েছে বা হচ্ছে তা লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই গেল আমাদের আজকে তুন্দ্রা জলবায়ু সম্পর্কে প্রশ্ন এবং উত্তর। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আগের ক্লাসের ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গেলে তোমরা আগের ক্লাসগুলি পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।